এই জীবন চলার পথে আমাদের অনেক সংগ্রাম, অনেক দায়িত্ব, রেসপন্সিবিলিটি, কর্তব্য পালন করতে হয়। কিন্তু যখন কোনো আনন্দের মুহূর্ত আমাদের সামনে আসে, আমরা সেটাকে নিয়ে উপভোগে মজে থাকতে চাই। কিন্তু আমাদের মনে রাখতে হয় যে আসলে আমাদের জীবন তো শুধু আনন্দের জন্য নয়, কিছু দায়িত্ব, কিছু সংগ্রাম, কিছু কর্তব্য আমাদের থাকে। আমাদের কবি রবার্ট ফ্রস্ট এই কবিতায় একদিন তিনি এক বনের পাশে দাঁড়িয়েছেন, তুষারে আবৃত ঢাকা বন, পাশে আছে ফ্রোজেন লেক। খুব দৃশ্যটা কল্পনা করো, বরফে ঢাকা একটা বন, পাশে আছে হ্রদ, এত সুন্দর একটা দৃশ্য। তখন তিনি সেখানে থেমেছেন, অথচ তিনি যাচ্ছিলেন একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে। কবি সেখানে দাঁড়িয়ে যখন ছিলেন, তখন মনে হচ্ছে কবি জীবনের সকল দায়িত্ব, সংগ্রাম, কর্তব্য, কাজ, ব্যস্ততা ভুলে যেন তিনি এই প্রকৃতির সৌন্দর্যে মজে থাকেন। কিন্তু কবির ঘোড়া কবিকে মনে করিয়ে দিয়েছেন, কেন এই অদ্ভুত জায়গায় থেমেছে, অথচ এখানে কোনো খামার নেই। কবি এখানে মূলত ঘোড়াটাকে তার বিবেকের সাথে তুলনা করেছেন। কবির মনে হচ্ছে সেখানে সে যেন থেকে যায়, যেন আর কোনো দায়িত্ব পালন করতে না হয়। এত সুন্দর, ডার্ক, ডিপ অ্যান্ড লাভলি একটা বন, সেখানে কবি থেকে যেতে চাচ্ছিল। কবি এখানে পৃথিবীর বিশ্ববিখ্যাত দুইটা লাইন শেষে বলে দিয়েছে। অনেকে বলেছে যে কবি যদি একেবারে পুরো কবিতাটা না লিখেও শেষের যেই 4টা লাইন আছে সেগুলো যদি বলতো, তাহলে এই কবিতা পূর্ণতা পেত। একেবারে শেষের একটা বিখ্যাত লাইন, এটা বিভিন্ন চাকরি পরীক্ষা থেকে শুরু করে বিসিএস জব সব জায়গায় আসে। অ্যান্ড মাইলস টু গো বিফোর স্লিপ, ঘুমোতে যাওয়ার আগে, বিশ্রাম নেওয়ার আগে, মৃত্যুর আগে আমাকে অনেক দায়িত্ব পালন করতে হবে। এইভাবেই এক জায়গায় থেমে থাকলে হবে না। তো সে অসাধারণ কবিতাটা রবার্ট ফ্রস্টের, এটা আমরা আজকে পড়তে যাচ্ছি। তোমরা দৃশ্যটা মূলত বোঝার জন্য একটা সুন্দর বন, তুষারে ঢাকা বন, পাশে ছিল আমাদের কবি রবার্ট ফ্রস্ট, আর তার পাশে ঘোড়া। এটা বোঝার জন্য তোমাদেরকে এখানে আমি এই দৃশ্যটা এখানে দিয়েছি। আমরা আজকে কবিতাটা এমনভাবে পড়ব, স্টপিং ভায়োর্স অন আ স্নোই ইভিনিং। রবার্ট ফ্রস্টের লেখা এই বিশ্ববিখ্যাত কবিতাটার একেবারে লাইন বাই লাইন এক্সপ্লেনেশন, সহজ বাংলা অনুবাদ, শব্দের অর্থ, ফিগার অফ স্পিচ অর্থাৎ লিটারেরি টার্মস কিংবা সাহিত্যের পরিভাষা, পরীক্ষায় আসার মতো গুরুত্বপূর্ণ 30টা প্রশ্ন প্র্যাকটিস, বাংলা ইংরেজি সহ, সামারি থিমের বাংলা অনুবাদ সহ সব কিছুই। তোমরা জানো আমি কীভাবে তোমাদেরকে কবিতা পড়াই, বাংলা অনুবাদ, লাইন বাই লাইন এক্সপ্লেনেশন, সব কিছুই একেবারে দিয়ে দিয়েছি। এরপর হচ্ছে থিম, সামারি বাংলা ইংরেজিতে, লিটারেরি টার্মস সাহিত্যের পরিভাষা, এরপর শব্দের অর্থগুলো, সিনোনিম অ্যান্টোনিম সহ। কবিতার বোর্ড পরীক্ষায় তোমরা এসএসসি দাখিল 9-10 বোর্ড পরীক্ষায় কমন পাও এমন কিছু প্রশ্ন শুদ্ধ একই সাথে দিয়ে দিয়েছি। তাহলে আমাদের কবিতার নাম স্টপিং ভেয়োর্স অন আ স্নোই ইভিনিং। স্নোই ইভিনিং, তুষারে আবৃত এক সন্ধ্যা, তুষারময় সন্ধ্যার এক ওটস বনের পাশে স্টপিং দাঁড়িয়েছিলাম। লিখেছেন কবি রবার্ট ফ্রস্ট। হুস ওটস দিস আর আই থিঙ্ক আই নো। এই কবিতাটা, এই বনটা কার? কবি এক বনের পাশে গিয়ে দাঁড়িয়েছে, যে বন তুষারে ঢাকা, আরেকদিকে হচ্ছে লেক, ফ্রোজেন লেক, তুষারে আবৃত হ্রদ। এমন এক জায়গায় কবি গোড়া থেকে থামিয়ে দাঁড়িয়েছে। কবি এবার সে বনের দিকে তাকিয়ে বলছে, হুজ ওটস দিস আর আই থিঙ্ক আই নো। আমি জানি এই বনটা কার। হিজ হাউস ইজ ইন দ্য ভিলেজ দো। যদিও তার বাড়ি হলো গ্রামে, সে এখন গ্রামের বাড়িতে। এই বনের মালিক কিন্তু এখানে নেই, এই বনের আশেপাশে নেই। হিল নট সি মি স্টপিং হিয়ার। সে আমাকে দেখছে না যে আমি তার বনটা দেখছি, আমি তাহলে নির্দ্বিধায় নিশ্চিন্তে এই বনটা দেখতে পারবো। টু ওয়াচ হিজ উডস ফিল আপ উইথ স্নো। সে বনটা দেখছে, যে বনটা ফিল আপ ভরে গিয়েছে উইথ স্নো, তুষারে বরফে ঢাকা পড়েছে। মাই লিটল হর্স মাস্ট থিঙ্ক ইট কোয়ার। মাই লিটল হর্স, আমার ছোট্ট ঘোড়া, থিঙ্ক ভাবতেছে, কোয়ার অদ্ভুতভাবে। আমার ঘোড়া বলতেছে যে আমার মালিক তো এখানে থামে না,
যেখানে রেস্ট নেওয়ার জায়গা নেই, ফার্ম হাউস নেই, ঘোড়া পানি খাওয়ার কিংবা আমার মালিক খাবার খাওয়ার জায়গা তো এখানে নেই। এজন্য ঘোড়াও প্রায় খোয়ার হয়ে গিয়েছে, উদ্ভূত হয়ে গিয়েছে। টু স্টপ থেমেছে উইথাউট আ ফার্ম হাউস নিয়ার, আশেপাশে কোনো ফার্ম হাউস নেই। কিন্তু কবি কেন এই জায়গায় থেমে গেল? বিটুইন দ্য ওডস অ্যান্ড ফ্রোজেন লেক, জায়গাটা জাস্ট চিন্তা করো, একদিকে ওটস বন আর একদিকে ফ্রোজেন লেক, বরফে ঢাকা হ্রদ, কত সুন্দর, কত সুন্দর অসাধারণ দৃশ্য না? আমরা মোবাইলে দেখি বিদেশের এমন দৃশ্য। দ্য ডার্কেস্ট ইভিনিং অফ দ্য ইয়ার, আজকে যেন বছরের একেবারে গভীর সন্ধ্যা, সবচেয়ে ঘন অন্ধকার। হি গিভস হিস হার্নেস ভেলস আ শেক, হার্নেস ভেলস মানে হলো ঘোড়ার ঘণ্টা, শেক ঘোড়া যে আওয়াজ করেছে। হি গিভস হিস হার্নেস ভেলস, সে তার ঘণ্টাকে বাজাচ্ছে। টু আস্ক ইফ দেয়ার ইজ মিস্টেক, ঘোড়া বোঝাতে চাচ্ছে যে মালিক, রবার্ট ফ্রস্ট, মালিক তুমি কিছু ভুল করেছো, এখানে তো কোনো কিছু নেই, যে থামার খাওয়ার জায়গা নেই, ফার্ম হাউস নেই, কেমন রেস্ট নেওয়ার জায়গা নেই। কবি এখানে তার গৌরব হইতে পারে এটা তাকে জানাচ্ছে, অথবা হইতে পারে এটা তার বিবেক। কবি বোঝাচ্ছে যে আমার বিবেকের তাড়নায় আমার মনে হচ্ছে যে এত সুন্দর বন, সুন্দর হ্রদের পাশে যেন আমি থেকে যাই, জীবনের সব দায়িত্ব বলে যাই, কিন্তু আমার বিবেক আমাকে তাড়না দিচ্ছে যে না, আমার পারিবারিক, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, পার্সোনাল, ব্যক্তিগত অনেক কাজ আমাদের জীবনে থেকে থাকে, সেগুলো করতে হবে। দ্য অনলি আদার সাউন্ডস দ্য সুইপ of easy wind and downy flake, the only other sounds the sweep of easy wind and downy flake, the only other sounds the sweep, মৃদু বাতাসের শব্দ হচ্ছে, of easy wind, মৃদু বাতাস, and downy flake, তুষার কণা পড়ার শব্দ হচ্ছে। ব্যাপারটা দেখো, খুবই একেবারে বনের সৌন্দর্যে হারিয়ে গিয়েছে, নস্টালজিক, রোম্যান্টিক হয়ে গিয়েছে। এমন সময় বাতাসের শিশি শব্দ, হিসিং সাউন্ড আসছে, চারিদিক থেকে বাতাসের শব্দ আসছে, এবং সেখানে তো আমরা জানি যে ইউরোপের কান্ট্রিগুলোতে তোমার তুষার পড়ে, বরফ পড়ার কিছু শব্দ হচ্ছে, তুষারের কণা যে পড়ছে, ডন এ ফ্লেক, তুষারের কণাগুলো ছোট্ট ছোট্ট পাথরের টুকরোর মতো তুষারের কণাগুলো যখন পড়ছে, এই আওয়াজ কবিকে সেন্সলেস যে হয়ে গেছিল, আবেগে ডুবে গিয়েছিল, এখান থেকে ফিরিয়ে এনেছে। এখান থেকে ফিরে আনার পর কবি বলছে, দ্য উডস আর লাভলি ডার্ক অ্যান্ড ডিপ, এই শেষের 4টা লাইন একেবারে বিশ্ববিখ্যাত, শেষের লাইনটা তো আরও বিশ্ববিখ্যাত, একেবারে বিভিন্ন জায়গায় আসে এটা। দ্য উডস আর লাভলি, বনটা খুবই সুন্দর, ডার্ক গভীর, ডার্ক অন্ধকার, ডিপ গভীর, বাট আই হ্যাভ প্রমিসেস টু কিপ, কিন্তু আমার তো অনেক প্রতিশ্রুতি আছে রাখার জন্য। কবি বোঝাতে চাচ্ছে যে বনটা এত সুন্দর, এত গভীর, এত অন্ধকার, এত সুন্দর লেগে গিয়েছে, আমি সেখানে থেকে যাই। ধরো আমরা কেউ কক্সবাজার, বান্দরবন, সেন্ট মার্টিন, সিলেট বেড়াতে গিয়েছি, সেখানকার সৌন্দর্য দেখে আমরা এত মুগ্ধ হয়ে যাই যেন আমাদের দিনগুলো সেই সমুদ্রের পাড়ের শব্দ শুনে শুনে কাটিয়ে দিই, বান্দরবনের সেই প্রকৃতির সৌন্দর্য দেখে, আল্লাহর সৌন্দর্য দেখে কাটিয়ে দিই, সেন্ট মার্টিনের সেই সৌন্দর্য, সিলেটের সেই জাফলংয়ের সাদা পাথর দেখে যেন কাটিয়ে দিই। কিন্তু আমরা তো এমন করতে পারি না। আমাদের পারিবারিক, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, এই দেশের জন্য, এই সমাজের জন্য, আমাদের পরিবারের জন্য, এই জীবনটাকে চালানোর জন্য আমাদের অনেক রেসপন্সিবিলিটিস, ডিউটিস থাকে, অনেক প্রমিস থাকে। কবি সেটা বলছে, বাট আই হ্যাভ প্রমিসেস টু কিপ, আমার তো অনেক প্রতিশ্রুতি আছে। অ্যান্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ, এখানে স্লিপ মানে ঘুম হতে পারে, এখানে স্লিপ মানে রেস্ট নেওয়া, অবসর হতে পারে, এখানে স্লিপ মানে ডেথ, মৃত্যু হতে পারে, জীবনের সন্ধিক্ষণ হতে পারে, জীবনের শেষ হইতে পারে, সমাপ্তি হইতে পারে। অর্থাৎ আমাদের ঘুমানোর আগে, বিশ্রাম নেওয়ার আগে, আমার জীবন শেষ হওয়ার আগে আমাকে অনেক দায়িত্ব পালন করতে হবে। আমি এখন এই বনের মাঝে বিশ্রাম নিতে পারছি না, আমার থেকে সুন্দর লাগলো, কারণ আমার অনেক জীবনের অনেক দায়িত্ব আছে, সেগুলো পালন করতে হচ্ছে। এই যে আজকের এই ক্লাসটা দেখার পর আমার মনে হয় না তোমরা আসলে কখনো এই কবিতাটি নিয়ে ঝামেলায় পড়বা। আমি এখন তোমাদের সেগুলোর বাংলা অর্থ, সিনোনিম, অ্যান্টোনিম, বাংলা ইংরেজিতে থিম, সামারি থেকে শুরু করে সব কিছু পড়াই দেবো প্রশ্নসহ। তোমরা যারা এসএসসি দাখিল 9, 10 আছো, তোমরা আমাদের পেড বেসগুলোতে অথবা ফ্রি কোর্সে যে কোনো এক জায়গায় ভর্তি হয়ে যায়। ইংরেজিতে যদি তোমরা 200 নাম্বার পেতে চাও, কমেন্ট বক্সে, ডেসক্রিপশন বক্সে বিস্তারিত দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা দেখে নিবা।
আমরা আমাদের পেড বেচ এবং ফ্রি বেচের স্টুডেন্টদেরকে এগুলো দেখো একেবারে ফ্রিতে দিয়ে দিই, তারা এগুলো বাসায় নিজেরা পড়তে পারে। প্রত্যেকটা লাইন বাই লাইন এক্সপ্লেনেশন দিয়েছে, আমি যেভাবে বুঝিয়ে দিয়েছি তার চেয়ে সুন্দর করে এখানে লিখে দিয়েছি। হুজ ওয়ার্ডস দিস আর আই থিঙ্ক আই নো, বাংলা অর্থ দিয়েছি। এই বনকার আমি মনে করি আমি জানি, ব্যাখ্যা দিয়েছি। বক্তা মনে করেন তিনি বনের মালিককে চিনেন। কবিতার শুরুতেই একটি শান্ত ও চিন্তামগ্ন পরিবেশ তৈরি হয়েছে। এখানকার কঠিন শব্দগুলো দিয়েছি। এরকম প্রত্যেকটা সেন্টেন্সের একেবারে প্রত্যেকটা সেন্টেন্সের দিয়েছি, একটা দুইটা দিয়েছি তা না। এই কবিতার থিম ইংরেজি বাংলায় দিয়ে দিয়েছি বোথ। রবার্ট ফ্রস্টের স্টপিং বাই ওয়ার্ডস অন এ স্নো ইভিনিং কবিতাটি প্রকৃতির শান্ত সৌন্দর্য এবং জীবনের দায়িত্বের মধ্যে দ্বন্দ্বকে তুলে ধরেছেন। বন এখানে এক প্রলোভনময় নির্জনতার প্রতীক, যেখানে কবি হারিয়ে যেতে চান কিন্তু তার প্রতিশ্রুতি তাকে ফিরিয়ে আনে। এই কবিতা ইচ্ছা ও কর্তব্যের মাঝে ভারসাম্য রক্ষার ভাবনাকে প্রতিফলিত করে। কবি এক বরফে ঢাকা সন্ধ্যায় নির্জন বনভূমির পাশে থেমে দাঁড়ান এবং তার সৌন্দর্যে বিমুগ্ধ হন। তিনি জানেন এই বন কার, কিন্তু মালিক গ্রামে থাকেন বলে বুঝতে পারবেন না কবি এখানে থেমেছেন। হঠাৎ থেমে যাওয়ায় তার গোড়া অবাক হয়ে ঘন্টা বাজায়, যেন জিজ্ঞেস করছে ভুল হয়েছে কিনা মালিক। চারপাশে নীরবতা আর তুষারের শান্ত পথন এক মোহময় পরিবেশ সৃষ্টি করেছে। কিন্তু কবি মনে করিয়ে দেয় নিজেকে তার কিছু প্রতিশ্রুতি পালন করতে হবে, ঘুমানোর আগে, বিশ্রাম নেওয়ার আগে, মৃত্যুর আগে। এই কবিতার ইম্পর্টেন্ট লিটারেরি টার্মস অর্থাৎ ফিগার অফ স্পিচ, সাহিত্যের পরিভাষাগুলো দিয়েছি। ও লিটারেশন কোনো শব্দের প্রথম অক্ষরটার পুনরাবৃত্তি হলে। তো এখানে হিস হাউস, হিজের এইসটা হিসের এইচ দিয়ে শুরু, হাউসও এইচ দিয়ে শুরু। ওকে, আবার রিপিটেশন দেখো, রিপিটেশন কিন্তু হচ্ছে শব্দের অক্ষরের পুনরাবৃত্তি না, পুরো সেন্টেন্সের পুনরাবৃত্তি। শুধু শব্দের বা অক্ষরের পুনরাবৃত্তি হলে সেটা হলো লিটারেশন। আর পুরো সেন্টেন্স যখন একই কথা দুইবার বলবে, যেমন অ্যান্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ, অ্যান্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ, এটা হলো রিপিটেশন, পুনরাবৃত্তি। পার্সনিফিকেশন, এখানে কবি গোড়াটাকে মানুষের মতো চিন্তা করতে দেখিয়েছেন। কোনো প্রাণী, মানুষ ছাড়া কোনো প্রাণী কিংবা বস্তুকে যখন মানুষের গুণ দেওয়া হয় সেটাকে পার্সনিফিকেশন বলেছিলাম। খুবই এখানে সুন্দর একটা দৃশ্য ফুটিয়ে তুলেছে, যে বনটা হলো খুবই সুন্দর, অন্ধকার, গভীর। এমন সুন্দর পাঠকের মাঝে ছবির মতো কোনো কথা যখন কবিতার মাধ্যমে ফুটিয়ে তোলা হয় সেটাকে বলা হয় ইমেজারি। কিছু সিম্বল বা প্রতীক দিয়েছেন এখানে। স্লিপ মানে কবি মৃত্যু বা চিরবিশ্রামের প্রতীক, আর মাইলস মানে জীবনের দায়িত্বের প্রতীক হিসেবে দিয়েছেন। এটাকে সিম্বল কিংবা প্রতীক বলে। আরও অনেক কিছু দিয়েছে, মেটাফর, রাইম স্কিম, ওয়ার্ড, বাংলা সিনোনিম, অ্যান্টোনিম সহ। কবিতা থেকে পরীক্ষায় আসার মতো অনেকগুলো প্রশ্ন দিয়ে দিয়েছি। এগুলো আমি বাংলা ইংরেজি সহ লিখে দিয়েছি, তোমরা অবশ্যই বাসায় এগুলো পড়ে ফেলবা। আমাদের পেড বেচ অথবা ফ্রি বেচে ভর্তি হলে তো এগুলো পেয়ে যাচ্ছ, তোমরা বাসায় নিজেরা পড়ে ফেলবা। হোয়াট ডাজ দ্য স্পিকার স্টপ টু ওয়াজ ইন দ্য পোয়েম? কবিতায় বক্তা কী দেখার জন্য থেমেছিলেন? দ্য স্পিকার স্টপ টু ওয়াজ দ্য উডস ফিলিং আপ উইথ স্নো। তুষারে ঢাকা বন দেখার জন্য কবি এখানে থেমেছিলেন। হি বিকামস ডিপলি অ্যাট্রাক্টেড বাই দ্য কোয়াইট বিউটি অ্যান্ড পিসফুল অ্যাটমসফিয়ার অফ নেচার। প্রকৃতির সুন্দর পরিবেশ, নীরব সৌন্দর্য দেখে কবি এখানে গভীরভাবে অ্যাট্রাক্টেড, মুগ্ধ হয়ে গিয়েছেন, মোহিত হয়ে গিয়েছেন। দ্য স্নোফল, তুষারের পথন, মেক্স দ্য ওয়ার্ডস লুক কাম। বনটাকে আরও শান্ত, মিস্টেরিয়াস, মোহময়, রহস্যময় অ্যান্ড ইনচেন্টিং, মনোমুগ্ধকর করে তুলেছে। বাংলা ইংরেজিতে দিয়ে দিয়েছি, তো তোমাদের আর টেনশন করতে হবে না। ওয়াই ডাজ দ্য স্পিকার থিংস দ্য ওনার উইল নট সি হিম? বক্তা কেন মনে করেন বনের মালিক তাকে দেখবেন না? The speaker thinks that the owner of the woods will not see him because the owner lives in the village far away from the woods. মালিক এই বন থেকে দূরে থাকে, গ্রামে থাকে, তাই তিনি দেখবেন না। The speaker can quietly enjoy the beauty of the snowy woods without disturbance. কেউ তাকে বিরক্ত করবে না, যে বলবে না যে এখানে কেন এসেছেন। Why does the horse think the stop is strange? ঘোড়াটি কেন থামাকে অদ্ভুত মনে করে? The house thinks the stop is strange because there is no farmhouse or resting place nearby. মালিক যে থেমেছে এটা ঘোড়া অদ্ভুত মনে করেছে, কারণ আশেপাশে কোনো বিশ্রাম নেওয়ার জন্য রেস্ট হাউস অথবা ফার্ম হাউস নেই। ইউজুয়ালি ট্রাভেলার স্টপ নিয়ার হাউসেস অর ভিলেজেস। কোনো খামার বাড়িতে, গ্রামে অথবা রেস্ট হাউসের পাশে থামে ভ্রমণকারীরা। বাট দি স্পিকার স্টপস ইন আ লোনলি অ্যান্ড সাইলেন্ট প্লেস। কিন্তু
কবি এখানে একটা নীরব একাকী জায়গায় থামতে চেয়েছেন। হাউ ডাজ দ্য পয়েট ডিসক্রাইব দ্য ইভিনিং ইন দ্য পোয়েম? কবি কবিতায় সন্ধ্যাকে কীভাবে বর্ণনা করেছেন? দ্য পয়েট ডিসক্রাইবস দ্য ইভিনিং অ্যাজ দ্য ডার্কেস্ট ইভিনিং অফ দ্য ইয়ার। কবি সন্ধ্যাকে বছরের সবচেয়ে অন্ধকার সন্ধ্যা হিসেবে বর্ণনা করেছেন। দিস ক্রিয়েটস এ মিস্টারিয়াস, রহস্যময়, কাম, শান্ত, স্লাইটলি লোনলি, কিছুটা নিঃসঙ্গ পরিবেশ তৈরি করেছেন। দ্য ডার্কনেস অলসো ইনক্রিয়েস দ্য বিউটি অফ দ্য স্নোই উডস। এই তুষার পড়া বনের, তুষারে ঢাকা বনের সৌন্দর্যকে আরও অনেকটা বাড়িয়ে দিয়েছে এই অন্ধকার বিষয়টি। এরকম অনেকগুলো কবিতা প্রশ্নে, যেগুলো বোর্ড পরীক্ষায় আসার মতো, সব কিছু দিয়ে দিয়েছে, বাংলা ইংরেজি সহ অনেকগুলা। এত সুন্দর করে ক্লাস আর কোথায় পাবো না। আমাদের ফেড বেস, ফ্রি বেসে তোমরা ভর্তি হয়ে যেতে পারো। আমাদের ক্লাসগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবা, তোমাদের বন্ধুদেরকে জানিয়ে দিবা। তোমাদের কী নিয়ে ক্লাস লাগবে সেটাও অবশ্যই জানিয়ে দেবা। আর কিছু না বুঝলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা। ঠিক আছে, আল্লাহ হাফেজ। অনিস ইংলিশ লাভার্সের পক্ষ থেকে শুভেচ্ছা রইল। আসসালামু আলাইকুম।